গুড মর্নিং এভরিবডি। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো রয়েছো, সুস্থ রয়েছো। তোমাদের গত ক্লাসটা করিয়েছিলাম সুনামি ও আইলা নিয়ে। আজকে ঠিক তার পরবর্তী টপিক নিয়ে আলোচনা করব বলে মনে করছি। তোমরা টেক্সট বই, আমাদের পরিবেশ বইয়ের পেজ নাম্বার 160, 160 এখানে দেখো, এই পেজে যে টপিকটা রয়েছে প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্প এবং হরপ্পা বান বা হরপা বান, মানে হরপ্পা নয়, হরপা। প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্প এবং হরপা বান, এই টপিকগুলো। এবং পরের পেজে দেখো 161 নাম্বার পেজ, পূর্বাভাস। এই দুটো টপিক নিয়ে আজকে আলোচনা করব এবং এই দুটো টপিক নিয়ে যত ধরনের কোয়েশ্চেন হবে সে সমস্ত কোয়েশ্চেনগুলো তোমাদেরকে গ্রুপে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা সেখান থেকে কোয়েশ্চেনগুলো নোট করবে, বা যদি কারো কাছে রায়ো মার্টিন থাকে, রেফারেন্স বই থাকে, তাহলে রেফারেন্স বই থেকে বুঝতে পারবে, দেখতে পাবে যে কোন কোন কোয়েশ্চেনগুলো এই টপিক থেকে আছে। ঠিক আছে, সুতরাং প্রত্যেককেই বলা হচ্ছে যে ভালো করে মনোযোগ দিয়ে ক্লাসটা করো এবং ক্লাসটা করার পরে অবশ্যই এইখান থেকে যে সমস্ত কোয়েশ্চেনগুলো হবে সেই কোয়েশ্চেনগুলো আমাকে লিখে পাঠাও। দেখো 160 নাম্বার পেজে প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্প এবং হরপা বান। তো প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে আমরা জেনে গেছি যে প্রাকৃতিক দুর্যোগ বলতে প্রাকৃতিক কারণে সংঘটিত হওয়া, প্রাকৃতিক কারণে সংঘটিত হচ্ছে যে সমস্ত ঘটনাগুলো সংঘটিত হচ্ছে এবং মানুষের জীবনে বা স্বাস্থ্যে বা সম্পত্তিতে একটা ক্ষতিকর প্রভাব সৃষ্টি করছে, সেই সমস্ত ব্যাপক অবনমন ঘটার ফলে যে সমস্ত সৃষ্টি হচ্ছে বা যে সমস্ত ঘটনা ঘটছে সেই ঘটনাগুলোকে বলা হয় প্রাকৃতিক দুর্যোগ। তার মানে প্রাকৃতিক কারণে এমন কিছু ঘটনা ঘটছে, পরিবেশে এমন কিছু ঘটনা ঘটছে যা মনুষ্য জীবনে, পরিবেশের উপরে, মানুষের স্বাস্থ্যের উপরে, মানুষের সম্পত্তির উপরে বিভিন্ন ধরনের ক্ষতিকারক একটা প্রভাব পড়ছে, বা এতে একটা ঘটনা, দুর্ঘটনা টাইপের কিছু একটা ঘটছে। এই ঘটনাটাকে বলা হয় প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ বিভিন্ন রকমের হতে পারে। হতে পারে বন্যা, হতে পারে খরা, হতে পারে বৃষ্টি, অতিরিক্ত বৃষ্টি, হতে পারে অতিরিক্ত শীত, হতে পারে অতিরিক্ত গরম, হতে পারে ভূমিকম্প, হতে পারে ঝড়, ঘূর্ণিঝড়, হতে পারে সুনামি, হতে পারে আইলা। এ টু জেড যে সমস্ত প্রাকৃতিক প্রভাবগুলো আমাদের মনুষ্য জীবনে ক্ষতি করে, মনুষ্য জীবনে একটা ক্ষতিকারক প্রভাব সৃষ্টি করে, সেই সমস্ত ঘটনাগুলোকে আমরা বলছি প্রাকৃতিক দুর্যোগ। তার মধ্যে এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে দুটো টপিক নিয়ে আজকে, মানে এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছি। একটা হচ্ছে সুনামি আর একটা হচ্ছে আইলা। যেটা সুনামিটা হয়েছিল 2004 সালে এবং আইলা হয়েছিল 2009 সালে। এই আইলা ও সুনামি সম্পর্কে মোটামুটি এর আগের দিন আমরা আলোচনা করেছি। তোমরা এই আলোচনাগুলো অলরেডি তোমরা শুনেছো প্রত্যেকেই, আশা করছি ভালো মতোভাবেই। তারপরেও আমরা চেষ্টা করছি তার পরবর্তী টপিকগুলো নিয়ে আমরা পরপর ধারাবাহিকভাবে আলোচনা করার। ঠিক আছে, তো তোমরা মনোযোগ দিয়ে শুনবে যে তোমাদের যে টেক্সট বইটা রয়েছে, যে টেক্সট বইয়ের যে টপিক অনুযায়ী আমি পড়াচ্ছি সেই টপিকটা খুব ভালো করে মনে রাখবে, যে কিভাবে আমরা এই লাইন বাই লাইন, বা কোথাও যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে লাইন বাই লাইন পড়ানোর সময় যাতে তোমরা সেটা বুঝতে পারো, এই দিকটা তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে যাতে কোথাও সমস্যা না থাকে। আচ্ছা, ভূমিকম্প ও হরপা বান সম্পর্কে একটু কিছু বলি। ভূমিকম্প মানে হঠাৎ করে ভূমি কেঁপে ওঠা। ভূমিকম্প মানে কি? হঠাৎ করে ভূমি কেঁপে ওঠা। ভূমি মানে পৃথিবী, যে ভূগর্ভ, যে মাটি, সে মাটি হঠাৎ করে কেঁপে উঠছে। তো মাটির ভূগর্ভের নিচে আমাদের জানা রয়েছে বা আমরা পড়েছি যে 7টি বড় বড় প্লেট আছে। পুরো পৃথিবী জুড়ে, এই পুরো পৃথিবীতে টোটাল 7টি বড় বড় প্লেট রয়েছে, যেগুলো চলমান, চলছে, ভূগর্ভে রয়েছে, একদম ভিতরে, কেন্দ্রে। তো এই যে 7টি প্লেট যে চলছে, তো এটা চলার সময় কোনো একটা কারণে
ঘর্ষণজনিত কারণ হতে পারে বা বিভিন্ন ধরনের কারণ হতে পারে, সে সমস্ত কারণে হঠাৎ করে সে প্লেটগুলো কেঁপে উঠছে। কেঁপে উঠলে ওই প্লেটের যে সমস্ত অঞ্চলগুলোতে কম্পন সৃষ্টি হচ্ছে, সেই কম্পন সৃষ্টিকারী প্লেটের উপরে যত অংশ রয়েছে পৃথিবীর সমস্ত অংশই হঠাৎ করে কেঁপে উঠলো, এই ঘটনাটাকে বলা হয় ভূমিকম্প, মানে ভূমি কেঁপে ওঠা। আচ্ছা, আর একটা কি প্রাকৃতিক দুর্যোগের কথা বলছে, এটা হচ্ছে হরপা বান। বান মানে এখানে বন্যা, আমরা বান বলি, বান এসেছে, বান মানে হচ্ছে এখানে বন্যাকে বোঝাচ্ছে, যে বান মানে এখানে বন্যাকে বলতে চাইছে, যে বান হচ্ছে এখানে একটা বন্যা। হরপা মানে হঠাৎ, হঠাৎ করে কোনো কিছু একটা ঘটছে, হঠাৎ করে বন্যা সৃষ্টি হচ্ছে। কেন সৃষ্টি হচ্ছে? বিভিন্ন কারণে বন্যা সৃষ্টি হতে পারে। যেমন হতে পারে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে বলে বন্যা সৃষ্টি হয়েছে, হতে পারে অতিরিক্ত তাপমাত্রা, অতিরিক্ত গরম, তাপমাত্রা বেড়ে গেছে, ওই জন্য হিমালয়ের পাদদেশে বা হিমালয়ের চূড়ায় বা পার্বত্য অঞ্চলে যে বরফগুলো রয়েছে, সে বরফগুলো গলতে শুরু করছে। অতিরিক্ত তাপমাত্রার জন্য, অতিরিক্ত গরমের জন্য সে বরফগুলো গলতে শুরু করছে, এবং অতিরিক্ত বরফ গলনের জন্য এই পাহাড়ি অঞ্চল থেকে বা পার্বত্য অঞ্চল থেকে যে নদীগুলো রয়েছে, সেই নদী বয়ে অতিরিক্ত বরফ গলা জল এসে আমাদের বন্যা সৃষ্টি করে। বন্যা সৃষ্টি হয় এই দুটো কারণে। আরও একটা কারণ রয়েছে, বিভিন্ন কারণে পার্বত্য অঞ্চলে পাহাড় থেকে ধসে পড়া বা ধসের সৃষ্টির জন্য, বা বিভিন্ন কারণে পাহাড়ের বিভিন্ন অংশ, টুকরো, নুড়ি, কাঁকড়, বালি, পাথর ইত্যাদি এই উপাদানগুলো এসে পাদদেশে, পাহাড়ের পার্বত্য অঞ্চলের পাদদেশে যে নদীগুলো থাকে, সেই নদীগুলোর মানে তলদেশে এসে থিতিয়ে পড়ে। থিতিয়ে পড়লে কি হয়, যে জায়গায় থিতিয়ে পড়বে, তোমরা ফারাক্কা গিয়েছো, ফারাক্কা থেকে যদি তোমরা কালীচক থেকে ফারাক্কা যাও, তো ফারাক্কা গেলে তোমরা বাম হাতে, ডান হাতে দেখতে পাবে অনেক বড় বড় চর রয়েছে। তো বাম হাতে অনেক বড় চর তোমরা দেখেছো। এই যে চর, এই যে বালিগুলো গিয়ে সেখানে জমা হচ্ছে, জমে গিয়ে একটা চর সৃষ্টি হচ্ছে। সেরকম পাহাড়ি অঞ্চলে বা পার্বত্য অঞ্চলে যে নদীগুলো থাকে, সেই নদীগুলোতে পাথর, নুড়ি, কাঁকড়, বালি, পাথর ইত্যাদি উপাদানগুলো তাদের জমে গিয়ে ভূগর্ভ এটাকে ভরাট করে দেয়। এতে কি হয়, নদীর যে গভীরতা, সেই গভীরতা হ্রাস পায়। আর যখন বরফ গলা জল আসে, তখন সঠিকভাবে এই জলটা প্রবাহিত হতে পারে না, তখন চারিদিকটা কি করে, জলে একটা জলমগ্ন হয়ে যায়, থিতিয়ে পড়ে, বা চারিদিকে একটা জলোৎপাত হয়ে যায়, জলটা চারিদিকে ছড়িয়ে পড়ে উপকূলবর্তী অঞ্চলে, তখন সেখানে বন্যা সৃষ্টি হয়। এইরকম বন্যা যদি হয়, তাহলে তার পার্বত্য অঞ্চলের যে নদী, যে নদীটা ভূগর্ভটা কমে গেছে, ভূগর্ভটা বন্ধ হয়ে গেছে, যা নুড়ি কাঁকড় বালি পড়ে তার গভীরতা কমে গেছে, তখন জলমগ্ন হয়ে যাচ্ছে চারি সাইড, এবং জলমগ্ন হয়ে চারপাশের যে বাড়ি ঘর ইত্যাদি ইত্যাদিগুলোকে ক্ষতি করছে। এই ধরনের বন্যাকে বলছে হরপা বান। এবার তোমাদের বই কি বলছে সেটা আমরা দেখি। সমুদ্রের নিচে ভূমিকম্প, সমুদ্রের নিচে ভূমিকম্প জিজ্ঞাসা করছে একজন স্টুডেন্ট, যে ভূমিকম্প সমুদ্রের নিচে হচ্ছে, এই কথাটা বুঝতে পারলো না সুনীল। কেউ একজন বলেছে যে সমুদ্রের নিচে ভূমিকম্প হয়। তো সমুদ্রের নিচে ভূমিকম্প হলে সুনামি সৃষ্টি হবে, এটা আমরা আগে চ্যাপ্টারে বললাম, যে ভূমিকম্প হলে সেটা সুনামির সৃষ্টি হয় যদি সেটা সমুদ্রের তলদেশে ভূমিকম্প হয় তাহলে। তো সমুদ্রের নিচে ভূমিকম্প হচ্ছে, এই কথাটা বুঝতে পারলো না সুনীল। রাস্তায় গিয়ে অরবকে বলল, সমুদ্রেতে জল থাকে, ভূমি মানে তো মাটি, তাহলে ভূমিকম্প কি করে হলো রে, এটা একটা বলছে যে ভূমি মানে তো মাটি, তো সমুদ্রের নিচে কম্পন হচ্ছে, তো সেটা আমরা ভূমিকম্প কেন করছি, সমুদ্র কম্প বলতে পারি, কারণ আমরা তো জানি ভূমি মানে হচ্ছে মাটি, মাটির কম্পন হলে তবে আমরা ভূমিকম্প বলবো। তো জলের তলদেশে ভূমিকম্প হচ্ছে, তো আমরা সেটাকে কেন ভূমিকম্প বলছি, সেটাকে আমরা কি ভূমিকম্প বলবো? তখন অরূপ বলল, জল তো কয়েক কিলোমিটার গভীর। অরূপ বলছে যে জল তো কয়েক কিলোমিটার গভীর, তার নিচে তো মাটি কিংবা বালি আছে, সমুদ্রের তলদেশে তো আলটিমেটলি মাটি আছে বা বালি আছে, নয়তো পাথর আছে, সেগুলো উলট পালট হয়ে যায়, ভূমিকম্প শুরু হয় আরও গভীরে, সেগুলোর নিচে আরও গভীরে জল, জলের নিচে মাটি, মাটির নিচে তখন ভূমিকম্প হয়, বা বালির নিচে ভূমিকম্প হয়, ওই জন্য আমরা সেটাকে ভূমিকম্প বলি। সুনীল বলল, ভূমিকম্প তো বন্ধ করা যাবে না। আকাশ বলল, তাই যেখানে বেশি ভূমিকম্প হয় সেখানকার মানুষ কাঠের বাড়িতে থাকে, যেখানে ভূমিকম্প তৈরি করা যাবে না, এটা তো প্রাকৃতিক দুর্যোগ,
ওই জন্য যে সমস্ত এলাকাতে ভূমিকম্প বেশি হয়, তোমাদেরকে আগের দিন বলেছিলাম জাপানে প্রায় 2 বা 3 বার দিনে হয় ভূমিকম্প, ওই জন্য ওদের বাড়িঘরগুলো সবগুলো কাঠের। হ্যাঁ, তো ভূমিকম্প যেখানে বেশি হবে সেখানকার মানুষরা কাঠের বাড়িতে থাকে। কাঠের বাড়ি ভাঙে কম, ভাঙলেও ঘরে জিনিসপত্র ভাঙার সম্ভাবনা কম, জীবনহানির সম্ভাবনা কম। ওই কাঠ দিয়ে আবার নতুন করে বাড়ি বানানো যায়। অজিত বলল, আমাদের এদিকে তো কাঠের বাড়ি নেই, যদি জোরে ভূমিকম্প হয় তখন আকাশ বলছে যে ফাঁকা জায়গায় চলে যেতে হবে, সময় না পেলে টেবিলের নিচে বা খাটের নিচে ঢুকে পড়তে হবে। অজিত বলল, বুঝেছি, দেওয়াল ভেঙে পড়লে প্রথম ধাক্কাটা কাঠের উপর দিয়ে যাক। এটার জন্য পরদিন ক্লাসে সবাই মিলে স্যারকে বলল এসব। হ্যাঁ, তারপর গীতালি বলল, আর কি প্রাকৃতিক দুর্যোগ হয়? স্যার বললেন, বন্যার কথা তো তোমরা সবাই জানো, অনেক জায়গায় এমনিতে বন্যা হয় না, পাহাড়ি জায়গায় বা পর্বতের কাছে অঞ্চলে যেখানে হঠাৎ করে বন্যা হয়ে যায়, আচমকা বন্যায় লোকেরা খুব বিপদে পড়ে। কিভাবে জল তো তখন বলছে যে কিভাবে জল তো নদী দিয়ে নিচের দিকে চলে যাবে। তখন স্যার বলছে, আসলে নদীগুলো নুড়ি পাথর জমে ভরাট হয়ে গেছে। হঠাৎ খুব বৃষ্টি হলে অনেক জল আসে নদীতে, অত জল নদী দিয়ে বয়ে যেতে পারে না, বন্যা হয়ে যায়। একে বলে হরপা বান। গত কয়েক বছরের মধ্যে পুরুলিয়ায়, জলপাইগুড়ি আর উত্তরাখণ্ডে এমন কি হয়েছে না, তো এরকম ধরনের হরপা বান হয়েছে। এইটুকু তোমরা বুঝতে পারলে আশা করছি এই গল্পটুকু। এখান থেকে অনেক কোশ্চেন আছে, আমি সেই কোশ্চেনগুলো একটু একটু আলোচনা করি টাইমারিং থেকে, তাহলে বুঝতে পারবে। দেখো, এখান থেকে কোশ্চেন আসবে যে বড় কোশ্চেনগুলো, শর্ট কোশ্চেনগুলো তোমাদেরকে পাঠিয়ে দেবো। বড় কোশ্চেনগুলো দেখো, ভূমিকম্প কাকে বলে, এটা একটা কোশ্চেন। তো সাধারণত কোনো প্রাকৃতিক বা অপ্রাকৃতিক কারণে ভূপৃষ্ঠের কোনো অংশে যদি খানিকের জন্য কেঁপে ওঠে, তাহলে সেটাকে আমরা ভূমিকম্প বলবো। হরপা বান হয়েছে এমন 4টি জায়গা, তোমাদের বই লেখা আছে দেখো, পুরুলিয়া, জলপাইগুড়ি, উত্তরাখণ্ড, এরকম কিছু জায়গা। তার মধ্যে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, জলপাইগুড়ি, পুরুলিয়া, এইগুলো। কোন অঞ্চলে নদীতে হরপা বান বেশি হয়? কোন অঞ্চলে হরপা বানটা বেশি দেখা যায়? পাহাড়ি অঞ্চলে। তো পার্বত্য অঞ্চলে বেশিরভাগ হরপা বানটা দেখা যায়। আর কি হয়? আর হয় পশ্চিমবঙ্গের এমন 3টি জেলার নাম করো যেখানে হরপা বান দেখা যায়। দার্জিলিং, জলপাইগুড়ি, পুরুলিয়া জেলায় হরপা বান দেখা যায়। হঠাৎ খুব বৃষ্টি হলে নদীতে প্রচুর জল আসাকে কি বলে? হঠাৎ করে যে বৃষ্টি হচ্ছে তার ফলে নদীতে প্রচুর পরিমাণে জল আসছে এবং তার অতিরিক্ত জল পরিবহন ক্ষমতা নদীর না থাকার জন্য কি হয় না, তো পার্শ্ববর্তী এলাকায় কি হয়, বন্যা সৃষ্টি হয় বা জলমগ্ন হয়ে পড়ে, সেটাকে বলে হরপা বান। প্রাকৃতিক দুর্যোগ বলতে কি বুঝো, সেটা একটা কোশ্চেন। বন্যা কি, সেটা একটা কোশ্চেন। তারপরে বন্যা সৃষ্টির দুটি কারণ লেখো, কি কি কারণে বন্যা সৃষ্টি হতে পারে? অতিরিক্ত বৃষ্টির ফলে হতে পারে, বরফ গলনের ফলে হতে পারে, এগুলো বন্যা হতে পারে। হরপা বান কি, সেটা ভূমিকম্প সৃষ্টির দুটি কারণ লেখো, কি কি কারণে ভূমিকম্প হবে। আগেই বলেছি, পাতের সঞ্চালনের জন্য, পাতের চলনের সময় ভূমিকম্প সৃষ্টি হতে পারে, বা অগ্নুৎপাত, হঠাৎ করে পাহাড়ের চূড়া থেকে আগুনের মতো তপ্ত, গলিত, লোহিত তপ্ত একটা আগুন বের হয়, যেটাকে বলা হয় আগ্নেয়গিরি হলে সেখানে ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে। ভূমিকম্প প্রবণ অঞ্চলে বাড়িগুলো কেমন হয়, কেন হয়, কাঠের কেন হয়, সেটা একটা কোয়েশ্চেন। তারপরে ভূমিকম্পের সময় আমাদের কি করা উচিত? আমরা বাড়িতে থাকবো না বাড়ি থেকে বাইরে চলে যাব, না ফাঁকা জায়গায় যাব? যদি সময় নয় পাই তাহলে কি করব? আমরা বেডের নিচে বা টেবিলের নিচে ঢুকে যাব। তাছাড়া ভূমিকম্পের ফলে কি কি সমস্যা হতে পারে, ভূমিকম্পের জন্য? এর ফলাফলগুলো কি? বাড়িঘর ভেঙে বহু মানুষ মারা যেতে পারে, রাস্তাঘাট ফেটে গিয়ে ধস নামতে পারে, নদীর গতি পরিবর্তন হতে পারে, তাদের সমুদ্রে সুনামি হতে পারে। এতগুলো কারণে ভূমিকম্প হলে এতগুলো সমস্যা হতে পারে। এইটুকু তোমরা এখান থেকে পড়বে। এইটুকু তোমাদের আজকের এটুকু আলোচনা করলাম। আরও একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব আজকে, যেটা নাম হচ্ছে পূর্বাভাস। তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ পূর্বাভাস সম্পর্কে পরে পেজে 161 নম্বর পেজে তোমাদের টেক্সট বই দেওয়া আছে। 161 নম্বর পেজ, যে পূর্বাভাস মানে আভাস, পূর্ব থেকে কোনো একটা আভাস পেয়ে যাওয়া। আভাস মানে কোনো একটা খবর, হ্যাঁ, আভাস পেয়ে যাওয়া। ভবিষ্যতে কি হবে, কিছুক্ষণ পরে কি হবে, তার একটা ভবিষ্যৎবাণী করে দিয়ে পূর্ব থেকে বা আগে থেকে একটা আভাস পেয়ে যাওয়া, কি ঘটনা ঘটবে, আবহাওয়া সম্পর্কে একটা কিছু জেনে যাওয়া, এই ঘটনাটাকে বলা হয় পূর্বাভাস। তো পূর্বাভাস আমাদের বর্তমানে দেখা যাচ্ছে প্রচুর কন্ডিশনে পূর্বাভাস আগে থেকেই আমফান হবে,
ফেনী হবে, ঘূর্ণিঝড় হবে, আগে থেকে এই পূর্বাভাস পেয়ে যাচ্ছে। এই পূর্বাভাস আগে থেকে ছিল না। আগে কয়েক হাজার বছর আগে এই পূর্বাভাস সম্পর্কে হালকা হালকা করে মোটামুটি হালকা হালকাভাবে পূর্বাভাস পাওয়া যেত, তবে সেটা সঠিক হতে পারতো, না হতে পারতো। কিন্তু এখন বর্তমানে যে পূর্বাভাসটা করা হচ্ছে, যে ঘূর্ণিঝড়ের আশঙ্কা থাকছে বা প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে, মোটামুটি করে অনেকটা ওরা বলে দিতে পারছে। তার কারণ হচ্ছে প্রায় 500 বছর আগে, কয়েক হাজার নয়, প্রায় 500 বছর আগে বিজ্ঞানী, তোমরা নাম শুনেছো, একজন বিজ্ঞানী যার নাম হচ্ছে গ্যালিলিও গ্যালিলি, যে আবিষ্কার করেছিলেন টেলিস্কোপ। টেলিস্কোপের কাজ কি? টেলিস্কোপের কাজ হচ্ছে দূরের কোনো বস্তুকে দেখতে সাহায্য করা। এই টেলিস্কোপ তোমরা শুনেছো নাম, যে বিজ্ঞানী আচার্য গ্যালিলি, এই যে বিজ্ঞানী, ও একটি যন্ত্র আবিষ্কার করেছে। এটা একটা যন্ত্র, যেটাকে বলা হয় টেলিস্কোপ। কি বলা হয়? যেটাকে বলা হয় টেলিস্কোপ। এই টেলিস্কোপের সাহায্যে পূর্বের আভাসটা জানা যায়। তো এই 500 বছর আগে এই টেলিস্কোপ আবিষ্কার হওয়ার ফলে পূর্বাভাস সম্পর্কে একটা এভিডেন্স, তারা মানে একটা স্ট্রং খবর তারা দিতে পারে। তো এই আবহাওয়ার খবর আমরা বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পারি, টেলিভিশনের মাধ্যমে, রেডিওর মাধ্যমে, খবরের মাধ্যমে, খবরের কাগজে ইত্যাদি জায়গা থেকে আমরা এগুলো মোটামুটি আবহাওয়া সম্পর্কে যে ঘটনাগুলো ঘটে সেখান থেকে আমরা জানতে পারি। তবে এখানে এই যে পূর্বাভাস সম্পর্কে আলোচনা করার জন্য মহাকাশ বিজ্ঞানীরা বলো বা আবহাওয়া দপ্তর, যেখানে অনেক লোক জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করেছে বা আবহাওয়া সংক্রান্ত অনেক তথ্য তাদের কাছে থাকে, কোন কারণে ঝড় হতে পারে, কী কী কারণে খরা হতে পারে, কী কী কারণে বন্যা হতে পারে, সমস্ত জ্ঞান তারা নিয়ে থাকে। এই জন্য বিজ্ঞানের একটা আলাদা করে ব্রাঞ্চ করা হয়েছে, বিজ্ঞানের একটা শাখা আছে, যেখানে বিজ্ঞানের একটা ভাগ আছে, যে ভাগে কেবলমাত্র আবহাওয়া সংক্রান্ত তথ্যগুলো দেওয়া থাকে। তো এই আবহাওয়া সংক্রান্ত তথ্য দেওয়া আছে যে বিজ্ঞানের বইটা, সেই বিজ্ঞানের বইটাকে বলা হয় আবহ বিজ্ঞান। কি বলা হয়? আবহ বিজ্ঞান। ঠিক আছে? তো এই যে আবহাওয়া বিজ্ঞান, এখানে কি হয়? এখানে আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য, বিভিন্ন ধরনের ইনফরমেশন এখানে দেওয়া আছে। এবার আমরা পড়ব এই পূর্বাভাস সম্পর্কে এরা কি বলছে। দেখো, গীতালি বলল, ঝড় বৃষ্টির কথা আরও আগে বলা যায় না? আচ্ছা, ঝড় বৃষ্টি যে হচ্ছে, ভূমিকম্প যে হচ্ছে, এই ঘটনাগুলো কি আগে থেকে বলা যায় না? আগে থেকে যদি বলা যেত তাহলে বন্যা হতো না, আমরা সেই হিসাবে প্রোটেকশন নিয়ে রাখতাম। ভূমিকম্প হলে আমরা সেই সময় বাইরে থাকতাম, টাইমটা যদি আগে থেকে জানা থাকে, তাহলে এই যে বিপদ, এই যে মানুষের মৃত্যু, এই ঘটনাটা ঘটতো না। ওই জন্য গীতালি বলছে, ঝড় বৃষ্টির কথা কি আরও আগে থেকে বলা যায় না? স্যার একটু ভেবে বললেন, আরও আগে আবহাওয়া পূর্বাভাসের কথা বলছো? হ্যাঁ, বলছে আরও আগে, তাহলে আবহাওয়া পূর্বাভাসের কথা বলছো? এটা বলছে আবহাওয়া মানে তো পূর্বাভাস মানে, এরকম বলছে। আবহাওয়া মানে কি আর পূর্বাভাস মানে কি? আবার স্যার বলছে আবহাওয়া পূর্বাভাসের কথা বলছো? তো ওরা চমকে যাচ্ছে, আবহাওয়া কি, হ্যাঁ, আবার পূর্বাভাস কি, এগুলো কি, এটা ওরা জিজ্ঞাসা করছে। তখন স্যার বলছেন, ঝড় বৃষ্টি, বাতাসের গরম ঠান্ডা, হাওয়ার গতি, এইসবের অবস্থাকে একসঙ্গে বলা হয় আবহাওয়া। পরিবেশে যা কিছু হচ্ছে, কখনো খরা, কখনো বন্যা, কখনো ঠান্ডা, কখনো গরম, কখনো রৌদ্র, কখনো ঝড়, কখনো বৃষ্টি, এই যে পরিবেশের যে ভৌত অবস্থা, এই অবস্থাগুলোকে বলা হয় একসঙ্গে আবহাওয়া। আর আবহাওয়া সম্পর্কে আগে থেকে জেনে যাওয়াটাকে বলা হয় পূর্বাভাস। আর সেই সব বিষয়ে আগে থেকে জানানোকে বলা হয় পূর্বাভাস। খবরের কাগজ, রেডিও, টেলিভিশন, ইন্টারনেট দেখবে এমন পূর্বাভাস দেওয়া হয়। এই সমস্ত উপাদানগুলো, এই সমস্ত যন্ত্রপাতি, পেপার, নিউজ পেপার, ইন্টারনেট, টেলিভিশন, রেডিও, এই সমস্ত যন্ত্রগুলো দিয়ে কি করা হয় না, তো খবরের এই আবহাওয়া সম্পর্কে পূর্বাভাসটা জানা যায়। আর কি হয়, এগুলো কেন হয়, আবহাওয়াটা কেন এরকম হচ্ছে, কেন বদলে যাচ্ছে আবহাওয়া পরিবেশ, এই যে ঠান্ডা, কখনো গরম, কখনো বৃষ্টি, কখনো ঝড়, কখনো রৌদ্র, এগুলো কেন হচ্ছে না, তো পরিবেশ দূষণের ফলে এই সমস্ত আবহাওয়াগুলো বদলে যাচ্ছে, বৃষ্টির ধরন বদলাচ্ছে। বিজ্ঞানীরা এইসব বোঝার চেষ্টা করছেন, এই বিষয়টাকে বলা হয় আবহাওয়া বিজ্ঞান। যে বিজ্ঞানে যে শাখায় আবহাওয়া সম্পর্কে আলোচনা করা হয় তাকে বলা হয় আবহাওয়া বিজ্ঞান। এই বিষয়ের গবেষণা এখনো
খুব নিখুঁত হয়নি, তাই ঝড় বৃষ্টির কথা খুব বেশি আগে বলা যায় না, তবে সুনামি কবে হবে তা আগে থেকে জানা যায়। নাসরিন বলল, সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের কথা অনেক আগে বলা যায়। চন্দ্রগ্রহণের কথা, কালকে চন্দ্রগ্রহণ আছে, কালকে সূর্যগ্রহণ আছে, এই কথাগুলো স্যার আগে থেকে বলা যায়। তো এগুলো কেন বলা যায়? এই বিষয়ে স্যার বললেন, এই বিষয়ের গবেষণা খুব উন্নত। চন্দ্রগ্রহণ কখন হবে, সূর্যগ্রহণ কখন হবে, এগুলো সম্পর্কে বিজ্ঞানীরা কিন্তু পড়াশোনা বা স্টাডি বা পর্যবেক্ষণ খুব বেশি করে। এদিক দিয়ে এরা উন্নত মানের, এরা খুব উন্নত হয়েছে। কয়েক হাজার বছর আগে থেকে মানুষ আকাশ দেখছে। প্রায় 500 বছর আগে গ্যালিলি টেলিস্কোপ আবিষ্কার করেন। কত বছর আগে? 500 বছর আগে। তারপর আকাশ দেখা উন্নত হয়। এই টেলিস্কোপের সাহায্যে আকাশের বিভিন্ন আবহাওয়াকে, বিভিন্ন কন্ডিশনকে আগে থেকে দেখা যায়। আর এখন আরো উন্নত, তাই এসব এত ভালো করে বলা যায়। বলছে, পরিবেশ দূষণের জন্য সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের দিন বদলায় না? জিজ্ঞাসা করছে। তখন স্যার বলছে, না, চাঁদ সূর্য অনেক দূরে আছে, পৃথিবী থেকে কয়েক হাজার কিলোমিটার পর এর আর বাতাস নেই। পৃথিবী থেকে কয়েক হাজার কিলোমিটার পর আর বাতাস নেই। চাঁদ আছে পৃথিবী থেকে প্রায় 4 লক্ষ কিলোমিটার দূরে, আর সূর্য প্রায় তার তুলনায় প্রায় 400 গুণ বেশি দূরে। তাই সূর্য ও চাঁদের উপর পৃথিবীর পরিবেশের কোনো প্রভাব পড়ে না। সুতরাং পরিবেশ দূষণের ফলে চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণ এগুলোতে প্রভাব পড়তে পারে না। তবে পরিবেশ দূষণের জন্য ঝড়, বৃষ্টি, খরা, বন্যা ইত্যাদি ঘটনাগুলো নিয়ন্ত্রিত হয়। তাই পরিবেশ দূষণ থেকে আমাদেরকে বাঁচতে হবে। পরিবেশ যাতে দূষণ না হয়, পরিবেশ যাতে দূষণ না হয় সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। পরিবেশ দূষণের হাত থেকে আমরা নিজেকে বাঁচানোর চেষ্টা করব। আমরা নিজেকে, পরিবেশটাকে সুস্থ সবল রাখবো। তাহলে আমাদের যাবতীয় যে ঘটনাগুলো ঘটবে তা স্বাভাবিকভাবে ঘটবে, অস্বাভাবিক কিছুই ঘটবে না। ঝড় হবে না, বৃষ্টি মানে অতিরিক্ত ঘূর্ণিঝড় হবে না, অতিরিক্ত বৃষ্টি পরে বন্যা সৃষ্টি হবে না, এই সমস্ত ঘটনাগুলো ঘটবে না। তাহলে আমাদেরকে খুব জানা দরকার এই পূর্বাভাস সম্পর্কে কিছু তথ্য, এবং যেটা পড়ালাম যে হরপাবান ও ভূমিকম্প, এগুলো সম্পর্কে আমাদের খুব জানা দরকার। এবার দেখা যাক তোমাদের বইয়ে এই পূর্বাভাস সম্পর্কে কি কি কোয়েশ্চেন দিচ্ছে। মানুষ কবে থেকে আকাশ দেখছে, এটা একটা কোয়েশ্চেন। তাহলে কয়েক হাজার বছর আগে। টেলিস্কোপকে আবিষ্কার করেন বিজ্ঞানী জ্যোতির্বিজ্ঞানী গ্যালিলি। পূর্বাভাস বলতে কি বুঝো? আবহাওয়া পূর্বাভাস কোথা থেকে জানা যায়? আবহাওয়া বদলে যাওয়ার প্রধান কারণ কি? আবহাওয়া বিজ্ঞান কাকে বলে, বা আবহাওয়া বিজ্ঞান মানে কি, বা আবহাওয়া বিজ্ঞান কি? আকাশ দেখার কাজ কখন থেকে বেশি উন্নত হয়, কখন থেকে আকাশ দেখার কাজটা চলছে, বেশি উন্নত হয়েছে সেটা? পৃথিবী থেকে চাঁদ কত দূরে অবস্থিত সেটা? পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত, সেটা? তারপরে টেলিস্কোপ কি? আবহাওয়ার পূর্বাভাস বলতে কি বোঝো? আবহাওয়া কাকে বলে? আবহাওয়া উপাদানগুলি কি কি? আবহাওয়ার উপাদানগুলি সেখানে উষ্ণতা, আর্দ্রতা, বায়ুপ্রবাহ, বায়ুচাপ, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত, এগুলো হচ্ছে আবহাওয়ার উপাদান। সূর্য ও চাঁদের উপর পৃথিবীর পরিবেশের প্রভাব পড়ে না কেন? এগুলো হচ্ছে কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনগুলো তোমরা বাড়িতে লিখবে, পড়বে, নিজের মতো করে লিখবে, নিজের মতো করে পড়বে, এবং লেখার পর অবশ্যই আমাকে পাঠাবে। যদি কোথাও প্রবলেম থাকে আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। কথা বোঝা গেল? এবং এগুলো খুব ভালোভাবে পড়াশোনা করবে। ঠিক আছে? ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।